নে আদরে জড়িয়ে মন। কলমে সিনথিয়া। পর্ব 5। তুষারঝড়ের তাণ্ডবনৃত্য থেমেছে অনেকক্ষণ। তবে বরফে মুড়িয়ে দিয়ে গেছে ক্যানিয়নের রাস্তাঘাট ঘরবাড়ি। ধকল সামলে কাহিল হয়ে দাঁড়িয়ে ঝোপের আড়ালে থাকা পাইন গাছগুলো। শোষো বাতাসের শব্দ এখন আর শোনা না গেলেও টের পাওয়া যাচ্ছে নিশাচর প্রাণীদের অস্তিত্ব। এদিকে হই হুল্লোড়ের ছন্দপতন হলরুমে। আনন্দে ভাটা পড়ে কারোর কারোর চোখ তালুতে। মুখে টু শব্দটিও নেই। শেহজাদ যে বিবাহিত, কথা কম বেশি সবাই জানে। কিন্তু সেই বউ যে তার নিজেরই স্টুডেন্ট, এটাই হজম করতেই যেন বেগ পোহাতে হলো খানেক ছাত্রছাত্রীকে। বিশেষ করে মেয়েগুলো তো তেলে বেগুনে জ্বলল আরশির নাম শুনে। একজন তো চিল্লিয়ে বলে উঠল, প্রফেসর, ইউ মাস্ট বি জোকিং রাইট? শেহজাদের চোখজোড়া তার বউয়ের ওপর হতে সরল এবার। প্রশ্ন করা মেয়েটার দিকে শীতল দৃষ্টি ফেলে বলল, এন্ড ইউ মাস্ট বি ফরগেটিং দ্যাট ময়ূর প্রফেসর? কিপ ইয়র ভয়েস ডাউন মিস। বিহ্বলতায় পলক ফেলতে ভুলে যাওয়া আরশির খেই ফিরল এবার। হট চকলেটের মগখানা কাঁপছে সবেগে। টেনশনে ভূমিকম্প উঠেছে হাতে, বুকের ভিতর হরকাবান চালাচ্ছে শেহজাদের মুখ থেকে শোনা কথাগুলো। ভণ্ডামি করবি কর, একটা লিমিট রাখবি না? এদেরকে তাতিয়ে দেয়ার কোনো মানে হয়? মেয়েটা আন্ত মুখে। অমন কেঁপে কুপে সতর্ক দৃষ্টি ফেলল সবার দিকে। প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন। অন্যান্য প্রফেসররা ফিসফিস করে কিছু বলছেন একজন আরেকজনকে। কিন্তু মেয়েগুলো এমন কসাইয়ের মতো লুক দিচ্ছে কেন? ওকে মারামারি করতে আসবে নাকি আবার? আরশির ওই রোগা পাতলা শরীর তো এদের এক ঘুষিতেই রেস্ট হাউজের বাইরে চলে যাবে। ভাবনার ইস্তফা ঘটিয়ে ঘন ঘন দুপাশে মাথা নাড়ে মেয়েটা। এমন হলে ঘুষি খাওয়ার আগেই ও শেহজাদের পিছনে গিয়ে লুকোবে। তারপর এরা যা খুশি করুক জাম্বুবানের সাথে, তাতে ওর কি? হুট করে শেহজাদ উঠে এলো জায়গা ছেড়ে। আরশির কাছাকাছি এসে দাঁড়াতেই অপ্রস্তুত হলো মেয়েটা। অন্যদিকে ফিরে বিড়বিড় করে আওড়ালো, কি কান বেটার, এ তো দেখি মানুষের মনের কথাও শুনে ফেলে। এই জন্য বলেছিলাম মুখের সাথে সাথে মনেও একটু লাগাম লাগা আরশি, নয়তো শান্তিতে দুদণ্ড উল্টো পাল্টাও ভাবতে পারবি না তুই। তখনই ওকে আরেক দফা বাকরুদ্ধ করল মানুষটা। অল্প ঝুঁকে এক হাতে চিবুক ধরে মুখটা নিজের দিকে ফেরালো আরশির। অন্য হাতে ভর দিল টেবিলে। নীল চোখের দৃষ্টিতে মেয়েটাকে রেখে পশ্চিমা ভাষায় সবাইকে বলল, দিজ প্রিটি লেডি ইজ মাই ওয়াইফ এন্ড আই লাভ হার মোর দ্যান এনিথিং, মোর দ্যান এনিবাডি ইন দ্য ওয়ার্ল্ড। কিশোরীর বিস্ময়সম দৃষ্টি, বিমূরতায় ঠোঁট কিঞ্চিত ফাঁক, পরপরই আরেকটা বিস্ফোরণ। শেহজাদের বৃদ্ধা আঙুল স্লাইড করল আরশির ঠোঁটের উপরে। লেগে থাকা হট চকলেটটুকু মুছে নিয়ে সেই আঙুলটাই ঘুরিয়ে নিজের মুখে দিতেই আটকে উঠল বাকিরা। আরশি তখনও বোকা বোকা চোখে চেয়ে। নিঃশ্বাস পড়ছে না ওর। ব্রেথ ডার্লিং। শেহজাদের খাদে নামানো কণ্ঠ ঠাস করে ফ্লোরে চিৎপটাং হলো কেউ কেউ। প্রচণ্ড শোকে অজ্ঞান হয়ে গেছে এরা। এদের মতে, বিবাহিত তবে নায়কের মতো দেখতে প্রফেসর মেনে নেয়া যায়, কিন্তু সেই প্রফেসর চোখের সামনে বউয়ের সাথে রোম্যান্স করবে, এটা মেনে নেয়া যায় না। জ্ঞান হারানো মেয়েগুলোকে ধরে ধরে রুমে নিয়ে যাওয়া হলো। ট্রুথ অর ডেয়ার এর পর্ব ওখানেই সমাপ্ত। প্রিন্সিপাল লোকটা শেহজাদের কাছে এলেন ধীর পায়ে। উনিও যে মারাত্মকভাবে আশ্চর্য হয়েছেন সে আর বুঝতে বাকি নেই কারোর। ভদ্রলোক কাছে এসে দাঁড়াতেই মানুষটা পশ্চিমা ভাষায় বলে উঠল, আপনাকে শুরুতেই সবটা না জানানোর জন্য সরি স্যার। প্রিন্সিপাল পেছনে হাত বেঁধে ঠোঁট টিপলেন। ভাবলেন কিছু একটা, পরপর হেসে দিয়ে শেহজাদের কাঁধ চাপড়ে নিজের স্বভাবসুলভ বিদেশি বচনে বললেন, সত্যি কথা বলতে এমন কিছুই আন্দাজ করেছিলাম। বলতেই হবে, আরশির মতো একজন ব্রাইট স্টুডেন্টের তোমার মতো একজন ডেডিকেটেড প্রফেসরকে হাজবেন্ড হিসেবে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তবে আমি ভাবছি অন্য কথা, ক্লাসের বাকি সবাই কি ভালোভাবে মেনে নেবে বিষয়টা? ধরো আরশি নিজের চেষ্টাতেই ভালো রেজাল্ট করলো, কিন্তু তোমার জন্যই ও ভালো রেজাল্ট করতে পেরেছে, এমন প্রশ্ন উঠবে না তো? শেহজাদের চিবুক শক্ত, যেন আগেই আন্দাজ করে রেখেছিল এই কিন্তু টা যোগ করবেন প্রিন্সিপাল। পশ্চিমা ভাষায় বলল, আরশি আমার ওয়াইফ হলেও ক্লাস কিংবা এক্সামে কোনো বাড়তি সুবিধাও পাবে না, বাকি স্টুডেন্টদের মতো নিজের জায়গা নিজের তৈরি করতে হবে ওকে, আমি কথা দিলাম। ভদ্রলোক স্মিত হাসলেন। প্রস্থান করার পূর্বে ইংরেজিতে বললেন, এটুকুই তোমার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম আমি। পরপর চোখ টিপে বললেন, এনজয় দ্য নাইট ইয়ং ম্যান, তবে পরের বার তুমি আর তোমার ওয়াইফ যেন এই জায়গায় আরেকবার এসে ঘুরে যেতে পারো সেই ব্যবস্থা আমি নিজে করব। প্রিন্সিপাল চলে গেলেন। হলরুমও অল্প অল্প করে ফাঁকা হতে শুরু হলো। বাকি রইল শুধু শেহজাদ আর আরশি। মেয়েটা বিদ্যুৎস্পৃষ্টের ন্যায় স্তব্ধ এক দৃষ্টিতে দূরের দেয়ালে তাকিয়ে। এখনো যেন বিশ্বাস করতে পারছে না পরপর ঘটে যাওয়া ঘটনাগুলো। জাম্বুবান কি বলল? ভালোবাসে ওকে, তাও কিনা সবার সামনে? কিভাবে সম্ভব হলো এটা? তখনই একটা শক্তপোক্ত হাত পেছনে থেকে জড়িয়ে ধরল আরশির কোমর। শিউরে উঠল ও। ত্রস্ত পাশে ফিরে চাইতেন, দেখল শেহজাদকে।
তাকিয়ে আছে ওর দিকে। দৃষ্টিতে জমাট বেঁধেছে প্রেম প্রেম অনুভূতি। তবুও ঠোঁটের ঠাটবাটে প্রহসনের ছাপ স্পষ্ট। মুখটা গম্ভীর করে বলল, আমার বোধ হয় প্রিন্সিপালকে বুঝিয়ে বলা উচিত ছিল। হাঁসফাঁস ভুলে অবাক চোখে চাইল আরশি। কি বুঝিয়ে বলা উচিত ছিল? মানুষটা দীর্ঘ এক শ্বাস ফেলে বলল, এই যে নাইট এনজয় করার কথা উনি বললেন, সে তো আর একা একা সম্ভব নয়। আর তুমিও অপারেট করবে না আমার সাথে, সেটাই ওনাকে বুঝি বলতাম আর কি, তাহলে উনিও আর পরের বার আমাদের এখানে পাঠানোর কথা ভাবতেন না। আরশি চিংড়ি মাছের মতো ছিটকে সরে এলো শেহজাদের পাশ থেকে। কুণ্ঠার লাল রঙে রেঙেছে গাল জোড়া। তড়িঘড়ি ব্যস্ত পা ডান দিকে ফেলতেই পেছনে থেকে শোনা গেল প্রফেসরের গলা, ডার্লিং ওদিকে কিন্তু আমার রুম। ভেবেচিন্তে যাচ্ছ তো? থামল মেয়েটা, চোখ খিচে জিভ কাটল। পরপর বাম দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, নাইট এনজয় তো দূর, একবার রুমে গিয়ে চোখ বুঝতে পারলে একেবারে সকালে উঠে আপনার মুখ দেখব, তার আগে নয়। আলো আধারির খেলায় আসন পেতেছে খানেক মানুষ। প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো হচ্ছে সিনেমা। সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে লোমহর্ষক কিছু শব্দ। পুরো হলো জুড়ে সবারই গা ছমছমে অবস্থা। তবে যারার মজা লাগছে ভীষণ। তার আকাশের মতো নীল চোখজোড়া চকচক করছে উচ্ছ্বাসে। মুখটা দপ করে জলে নিভে উঠছে পর্দার এক একটা দৃশ্যে। সেদিকে তাকিয়ে পপকর্ন খেতে খেতে আয়ানকে ডাকল ও। আয়ান শুনছেন দেখেছেন, আমি বললাম না ভূতটা ওই মেয়ের মধ্যেই আছে। অফিসার সাড়া দিল না। যারা আবারও পর্দায় তাকিয়ে থেকেই ডেকে গেল আয়ানকে। কিন্তু এবারও যখন উত্তর পেল না তখনই খটকা লাগলো ওর। পাশে ফিরে চাইতেন লাফিয়ে উঠল মেয়েটা। আয়ানের চোখে সানগ্লাস, কানে ব্লুটুথ ডিভাইস লাগানো, মুখটা থমথমে। দু হাত বুকে বেঁধে সোজা হয়ে বসে আছেন অফিসার। যারা বুকে থুতু দিয়েই ব্লুটুথটা নিয়ে নিল আয়ানের কাম থেকে। কপালে ভাঁজ ফেলে বলল, আপনি না মুভি দেখতে এসেছেন, তাহলে এসব কি? বকা খেতেই চোখ মেলে চাইল মানুষটা। যারার দিকে তাকিয়ে অপ্রস্তুতে হাসল একটু। কিন্তু যেই না ফের ওই ভৌতিক শব্দগুলো আসা শুরু হলো সাউন্ড সিস্টেম থেকে, অমনি কণ্ঠে অনুনয় মেখে বলল, প্লিজ বাটারফ্লাই ওটা দিয়ে দাও আমাকে, এই সাউন্ড পেটে গেলে আমার বদহজম হবে। মানে? মেয়েটা তাজ্জব্যনে প্রশ্ন করতেই ঢোক গিলল আয়ান। চোখের চশমা খুলে বলল, আসলে ভূতে একটু লাগে। কি এ? মানুষটা হড়বড়ালো। ভয়ে ভয়। আয়ানের দ্বিধাভরা মুখ। বলেও বিপদে পড়েছে বেচারা। বড় বড় ক্রিমিনাল ধরা মানুষটা কিনা শেষমেশ ভূতে ভয় পায়। বাটারফ্লাইয়ের সামনে প্রেস্টিজ বলে আর কিছু থাকলো ওর? যারার হাসি বেরিয়ে যাচ্ছিল, তবুও ঠোঁট টিপে কোনোমতে দমিয়ে রাখল সেটা। নিরেট গলায় বলল, এই জন্যই বুঝি চোখে সানগ্লাস আর কানে ব্লুটুথ গুজে বসেছিলেন? মানুষটা নিজের হয়ে সাফাই গাওয়ার আগেই পর্দায় ভেসে উঠল কিছু একটা, সাথে সাথে সবার কি দম ফাটানো চিৎকার। আয়ানের কলিজাটা একটুর জন্য বেরিয়ে যায়নি ভয়। তড়িঘড়ি চোখ খিচে বন্ধ করতেই যারা বলে উঠল, আপনার হাতটা দিন। অফিসারের অপেক্ষা না করে মেয়েটা নিজেই শক্তপোক্ত হাতখানা নিয়ে নিল নরম হাতের মুঠোয়। আমার হাত ধরে থাকুন, তাহলে আর ভয় লাগবে না। পর্দায় তাকিয়েই কথাগুলো বলল যারা। আয়ান মূর্তিবনে বসে। হৃৎপিণ্ড চলছে ঠিকই, কিন্তু যেন সম্বিত নেই ওর। ঢোক গিলে আর চোখে প্রথমে পাশে তাকালো, তারপর নিজের হাতে, যা এখন পুরোপুরি যারার হাতের দখলে। নিঃশব্দে হাসল অফিসার। সিটে মাথা হেলিয়ে পুরোটা সময় তাকিয়ে রইল মেয়েটার দিকে। কেমন সুখ সুখ অনুভূতি এসে ভিড়ল মন মস্তিষ্ক জুড়ে। এই সুখের জন্য হলেও আরও কিছুদিন বেঁচে থাকা মন্দ হবে না নিশ্চয়ই। ম্যানহাটনের ব্যস্ত আকাশে হলদে আভা। সূর্যের তাপ বেড়েছে অল্প বিস্তর। তবুও গরম কাপড়ে শরীর পেঁচিয়ে কাজে ছুটছে মানুষগুলো। বরফভেজা রাস্তা ঝলমল করছে সকালের প্রথম সৌর কিরণে। গ্র্যান্ড ক্যানিয়ন থেকে আরশিদের ফিরতে রাত হয়েছে গতকাল। সাথে এসেছে আরেকজন নতুন অতিথি, স্নোবল। শেহজাদের পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে দৌড়ে বেড়ানোই এখন যার একমাত্র কাজ। আরশি বেঘরে ঘুমোচ্ছে নিজের রুমে। ক্লান্ত শরীরটা জার্নি করে এসেই নেতিয়ে পড়েছিল বিছানার সাথে। তখনই ডাক পড়ল প্রফেসরের। ধরফরিয়ে উঠে বসল মেয়েটা, দৌড়ে শেহজাদের রুমের সামনে আসতেই দেখল বিছানার উপর স্নোবল বসা। প্রফেসরের কপালে ভাঁজ। সেভাবেই বলল, বিছানায় এত চকলেট চিপস ছড়ানো কেন? খরগোশকে এগুলো খেতে দিয়েছ? আরশি অবাক, চকলেট চিপস? ও তো উঠলই মাত্র। কোথায় চকলেট চিপস? দেখি সরুন তো। শেহজাদ সরে যেতেই বিছানার কাছে গিয়ে চোখ কপালে উঠল মেয়েটার। তড়িঘড়ি খরগোশটাকে কোলে নিয়ে ইতস্তত হেসে বলল, ভাগ্যিস তুলে মুখে দেননি। শেহজাদের ভ্রু বেঁকে এলো অমনি। তুলে মুখে দেইনি মানে? আরশি এক পা দুপা করে পেছালো দরজার দিকে। পরপর ঢোক গিলে বলল, মানে ওগুলো চকলেট চিপস না। তাহলে কি? ওগুলো স্নোবলের পটি। প্রফেসরের চেহারা দুম করে ফ্যাকাশে হয়ে গেলে। একবার নিজের ধবধবে পরিপাটি বিছানার দিকে তো আরেকবার আরশির দিকে তাকিয়েই গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলল,
আরশি পরিষ্কার করে দিয়ে যাও বলছি এক। মেয়েটা কি আর আছে ওইখানে? সে তো এক ছুটে নিজের রুমে। হাসতে হাসতে পেট ধরে গেছে ওর। খরগোশটাকে বিছানায় বসিয়ে মনে মনে ভাবল, বেশ হয়েছে, এবার স্নোবলকে দিয়েই জব্দ করব, আপনাকে সবসময় আমাকে ঝালানো না। এখন নিন, পরিষ্কার করুন চকলেট চিপসও। তখন লিটুং করে শব্দ হলো ওর মুঠোফোনে। অচেনা নম্বর থেকে একটা খুদে বার্তা। আরশি ফোনটা হাতে নিতেই ধক করে উঠল ওর বুকের ভিতর। শিরদাঁড়া বেয়ে নামল ভয়ের হিমস্রোত। স্ক্রিনে স্পষ্ট ভাসছে গোটা গোটা কিছু ইংরেজি অক্ষর। তোমার দরজার সামনে একটা গিফট রেখে গেলাম সুইট হার্ট, পছন্দ হয়েছে কিনা দেখো তো, ইতি তোমার জম। শেহজাদের হাতের আবার গ্লাভস। ভ্যাকুয়াম ক্লিনারটা পায়ের কাছে রাখা। ডাবল করে মাস্ক পরা শেষ। এখন শুধু যুদ্ধে নামা বাকি। কিন্তু বিছানার কাছে যেতেই ভেতর পর্যন্ত গুলিয়ে এলো ওর। ধৈর্য শক্তির সবটুকু ওখানেই ইন্তেকাল করে বসল শেহজাদের। নাক মুখ চেপে বিড়বিড় করে বলল, কোথায় এই বয়সে বউয়ের সাথে রোম্যান্স করব? ডজনখানেক বাচ্চার বাপ হব। সেখানে কি না প্রফেসর মানুষ হয়ে খরগোশের পরিষ্কার করা লাগছে? এটা মানা যায়? আমি করেছি জীবনে এসব? তখনই মনে পড়ল আরশির কথা। কেমন স্নোবলকে কোলে নিয়ে ছুটে গেল নিজের রুমে। এখানে থাকলে নিশ্চয়ই কোমরে হাত দিয়ে বলতো, বউকে সবার সামনে ভালোবাসার কথা বলতে পারেন, আর তার বাচ্চার পটি পরিষ্কার করতে গিয়ে হাত পা ছড়িয়ে কাঁদছেন। এই আপনার ভালোবাসা? বেখেয়ালে হাসল মানুষটা। ঠিক সেই মুহূর্তে দুম করে এক আওয়াজ হলো বসার ঘরে। আকস্মাৎ শব্দে ভাবনায় ইতি টানল প্রফেসরও। তবে মাস্ক খুলে ত্রস্ত রুম থেকে বের হতেই থমকালো সে। আরশি সোফার কাছে দাঁড়িয়ে ফ্যাকাশে মুখে চেয়ে আছে ফ্লোরে পড়ে থাকা একটা বাক্সের দিকে। পেছনে থেকে ডাকল শেহজাদ, আরশি, ঠিক আছো তুমি? ফিরে চাইল কিশোরী। একটু ভরসা পেল যেন। কাছে এসেই সবেগে ঝাঁপিয়ে পড়ল মানুষটার চওড়া সিনায়। ভয়ের তোপে কাঁপছে গলবিল। সেভাবেই শুধু বলল, আবার এসেছিল লোকটা। শেহজাদ জেনে গেছে আমরা কোথায় থাকি। আমাদের মেরে ফেলবে আমাদের। ফুপিয়ে উঠল ও। শেহজাদের ছাইঙ্গা শার্টের বুক ভিজেছে আরশির চোখের পানিতে। মানুষটার বজ্রমেঘের ন্যায় খুরখার দৃষ্টি যেন আন্দাজ করতে পারল কিছু। তবুও নরম স্বরে বলল, শশশ আমি আছি না? আমি থাকতে তোমার গায়ে একটা আচরও লাগতে দেব না। প্রমিজ প্লিজ, আর কান্না করো না, একটু তাকাও আমার দিকে। খসখসে হাতে রাজলে জায়গা পেল মেয়েটার কান্না ভেজা আনন। পরপরই কপালখানা সিক্ত হলো এক গভীর চুমুতে। যেন পরম আদরে জড়িয়ে নিল কিশোরীর অশান্ত মনটা। স্থির হলো আরশি। শিরোলিপি হতে শেহজাদের অধর সরতেই চাইল টলমলে চোখে। পরপর কাপা কাপা হাতে বাক্সের দিকে ইশারা করতেই মানুষটা ধীর পায়ে এগোলো সেদিকে। কিন্তু বাক্সের ভেতর উকি দিতেই থেমে গেল প্রফেসর। কারোর তাজা রক্তে মাখামাখি হওয়া একটা স্কেলিটন মাস্ক পরে আছে সেখানে। সঙ্গে রক্তে লেপ্টে থাকা ছোট্ট এক টুকরো কাগজ, যাতে ইংরেজিতে লেখা, দিস ইজ ইয়োর প্রি হানিমুন গিফট সুইট হার্ট। এই রক্ত তোমার হাজবেন্ডের শুভাকাঙ্ক্ষীর। তোমাদের বেড়াতে পাঠাতে চেয়েছিল না? ভাবলাম তার আগে আমি তার উপরে যাওয়ার ব্যবস্থাটা করে দেই। শেহজাদের চোখ মুখ শক্ত হলো অমনি। প্যান্টের পকেটে তারস্বরে বাজছে মোবাইলটা। স্ক্রিনে ভেসে উঠেছে মিসেস বেলা আর্চারের নাম। কলটা রিসিভ করতেই শোনা গেল প্রৌঢ়বয়সী মহিলার বিচলিত কণ্ঠ। পশ্চিমা ভাষায় বললেন, প্রিন্সিপাল স্যার, হসপিটালে ভর্তি মিস্টার শেহজাদ, অবস্থা খুব ক্রিটিক্যাল। আজ সকালে এক আততায়ীর হাতে খুন হতে হতে একটুর জন্য শুধু প্রাণে বেঁচে যান। আপনি পারলে আমাদের সাথে একবার হসপিটালে আসুন। আমি ঠিকানা পাঠাচ্ছি। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। পশ্চিমের আকাশে তুলোর ন্যায় লাল আভার বিচরণ। বরফের গা ছুঁয়ে দিগন্তের শেষে ঘুমানোর পায়তারা করছে ভানু। কাল যে আবার নতুন উদ্যমে নতুন দিনের শুরু করতে হবে তাকে। ধোয়া ওঠা দুটো কফির মগ হাতে দাঁড়িয়ে আরশি। শেহজাদ হসপিটাল থেকে এলো একটু আগেই। সাথে এসেছে আরও একজন, আয়ান হান্টার, প্রফেসরের ছোটবেলার বন্ধু, এবং একজন কাবিল পুলিশ অফিসার। যদিও মাত্র একবারই দেখেছিল আরশি এই মানুষটাকে। টেবিলের উপর মগ দুটো রাখতেই শেহজাদ চাইল মেয়েটার মুখের দিকে। ভয় আর দুশ্চিন্তায় শুকিয়ে গেছে একেবারে। ঠোঁটের বাঁকে লেগে থাকা সবসময়ের সেই মন ভালো করা হাসিটাও আজ নেই। আয়ান বুঝল বোধ হয় কিছু। ত্রস্ত প্রসঙ্গ বদলাতে কফির মগ হাতে নিয়ে চুমুক বসালো সেখানে। পরপর বলল, ভাবি কিন্তু দারুণ বানিয়েছেন কফিটা, যদিও আপনি আমার থেকে ছোট। কিন্তু এই বেটা যা সাংঘাতিক। ওর বউকে ভাবি কেন ডাকিনি এই বলে বলে আমার রাতের ঘুম কেড়ে নিত। চেষ্টায় ব্যর্থ হলো না অফিসার। আরশি শুকনো আননেই মলিন হাসল। পরপর জিজ্ঞেস করে বসল, মিস্টার উইলিয়াম, মানে প্রিন্সিপাল স্যার কেমন আছেন এখন? শেহজাদ মুখ খুলল এবার। কণ্ঠে গম্ভীরতা মিশিয়ে বলল, আউট অফ ডেঞ্জার, তবুও ডক্টর বলেছেন অবজারভেশনে রাখবেন আরও দিন। হাতে পিঠে জখম হয়েছে প্রচুর। কথা কেড়ে নিল আয়ান। কফির মগটা টেবিলে রেখে বলল,
তার চাইতেও বড় কথা মিস্টার উইলিয়ামকে জখম করা হয়েছে চাপাতি দিয়ে। আমাদের পুলিশ স্টেশনে যে লোকটা অফিসারদের উপর হামলা করেছিল সেও কিন্তু চাপাতি দিয়েই করেছিল। আরশিও কিছু একটা ভাবতে ভাবতে বলল, আমাকে কিডন্যাপ করার পরও গালে চাপাতি দিয়েই জখম করা হয়েছিল। মেয়েটার গালের ব্যান্ডেজ করা জায়গাটায় ফের চোখ গেল শেহজাদের। ঢোক গিলল ও। ভেতরটা জ্বলছে কেন এত? আরশিকে অন্য কেউ ছুঁয়েছিল বলে নাকি কষ্ট দিয়েছিল বলে? যখন আসল অপরাধী ধরা পড়বে আর ঠিক একই জখম ফেরত দেবে শেহজাদ, তখন কি একটু কমবে এই জ্বালা? আয়ান আরশি দুজনই গভীর চিন্তায় বিভোর। শেহজাদ কেবল কফির মগে চুমুক বসাবে তখনই দুজন সমস্বরে বলে উঠল, স্কেলিটন মাস্ক। কেঁপে উঠল মানুষটা। মুখ দিয়ে সূচক শব্দে বিরক্তিটুকু প্রকাশের সুযোগ দিল না অফিসার চোখ বড় বড় করে বলল, তার মানে পুলিশ স্টেশনে হামলা চালানো লোক আর আপনার কিডন্যাপার, দুজনের মুখই যদি স্কেলিটন মাস্ক দিয়ে ঢাকা থাকে তবে দুজন একই মানুষ। ওদের দিকে না তাকিয়েই বলে উঠল প্রফেসর। চোখের ভাষায় অদ্ভুত পরিবর্তন। শুভ্র চেহারায় কালো ছাটা দীর্ঘ হয়েছে এবার। আরশির কপালে ভাঁজ। শুধল আয়ানকে। আমাকে কিডন্যাপ করার কারণ না হয় বুঝলাম, কিন্তু আপনার আর মিস্টার উইলিয়ামের সাথে কি শত্রুতা ওই লোকের? আপনাদের কেন ক্ষতি করতে চাইছে? তুড়ি বাজালো আয়ান। বলল, গুড পয়েন্ট। আমার ক্ষতি করতে চাওয়ার কারণ হলো আমি শেহজাদের বন্ধু। মানে যতটুকু আমার মনে হয় আর বোঝাই যাচ্ছে সাইকোপ্যাথ মশাই শেহজাদকে সহ্য করতে পারে না। তাইও আমাকে আগে সরাতে চেয়েছিল মাঠ থেকে, যাতে করে শেহজাদ একটা বর্ষর ধাক্কা খায়, ভেঙে পড়ে, তারপর আপনাকে সরাতে পারে। আর প্রিন্সিপালকে মারতে চাওয়ার কারণ? থুতনিতে হাত রাখল অফিসার। বলল, এক ঢিলে দুই পাখি মারা, মানে এমনই কিছু একটা করতে চেয়েছিল বদমাইশটা। প্রথমত বক্সের সাথে পাঠানো রক্তমাখা মাস্ক পাঠানো, যেন আপনি তা দেখে ভয় পান। আর দ্বিতীয়ত জেলাসি আপনার আর শেহজাদের সাথে। মিস্টার উইলিয়ামের ভালো সম্পর্কই ওনার ওপর কালপ্রিটের চড়াও হওয়ার কারণ। থামল আয়ান। কিছু একটা ভেবে ফের আওড়ালো। এখন শুধু মিস্টার উইলিয়ামের জ্ঞান ফেরা অবধি অপেক্ষা। ওনার স্টেটমেন্টটা নিলেই দুইয়ে দুইয়ে চার মেলানো যাবে। মাথা দোলালো আরশিও। আর চোখে একবার তাকালো প্রফেসরের মুখের দিকে। মানুষটা ভাবছে কিছু। অফিসার মগের কফিটুকু শেষ করল, পরপর শেহজাদের দিকে তাকিয়ে বলল, বাসার সিসিটিভি ফুটেজ দেখলাম। আজ সকালে ওই বক্সটা যেই লোক তোদের বাসার সামনে রেখে গেছে তার মুখও স্কেলিটন মাস্ক দিয়ে ঢাকা, নকল চাবি বানিয়ে অন্যের বাসায় কি করে ঢুকতে হবে এরা কিন্তু খুব ভালো করেই জানে। আর একবার যখন ওই বান্দা এই বাসার ঠিকানা জেনেছে, তার মানে পরেরবার ভিতরে ঢোকারও চেষ্টা করবে। এটা শিওর থাক। শেহজাদ চোখ তুলে চাইল আরশির দিকে। নিজের কোনো পরোয়া করে না, তবুও আরশির আর কোনো ক্ষতি না হোক, কিন্তু শেহজাদ তো জানেও না যে ওর মিস চার্লিও মনে মনে একই কথা ভাবছে। দুজন দুজনের অজান্তেই একজন আরেকজনকে রক্ষা করার প্রতিজ্ঞা নিয়েছে আজ। মেকি কেসে উঠল আয়ান। মনে মনে ভাবল, ওর এখানে থাকা আর বিরিয়ানির মধ্যে থাকা এলাচির থাকা সমান। তাই তো নিজেই নিজের এক হাত আলতো করে চোখের উপরে রেখে না দেখার ভান ধরে আওড়ালো, ভাই আমি বলি কি, তুই ভাবিকে কয়দিনের জন্য নিউ ইয়র্কে আঙ্কেল আন্টির কাছে রেখে আয়। আজকেই যা, অ্যাটলিস্ট কালপ্রিট ধরা পড়ার আগ পর্যন্ত ভাবিকে থাক সেখানে। আমি নিজে দায়িত্ব নিয়ে তোদের বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দেব। কথা শেষ হতে না হতেই শেহজাদ সরু চোখের শিকার অফিসার ঢোক গিলে তড়িঘড়ি বলল, না না অসম্ভব, তারপর দেখা যাবে। বউ রেখে একা একা থাকবি আর আমায় বদদোয়া দিবি, কোনো দরকার নেই, তার চাইতে দুজনে একসাথে গিয়েই থাক। আর নিউ ইয়র্ক থেকে তোর আর ভাবির ভার্সিটি একেবারে কাছে, সুতরাং সমস্যা হবে না। আরশি মগগুলো হাতে নিয়ে ত্রস্ত সরে পড়ল দুই বন্ধুর মধ্যে থেকে। এখানে আরেকটু সময় থাকলে লজ্জায় কাটার জন্য নাকটা না থাকলেও পারে ওর। মেয়েটা চলে যেতেই দুম করে শেহজাদের পাশে এসে বসে পড়ল মানুষটা। মুখের হাবভাব এমন যেন ভীষণ সিরিয়াস কিছু। তেমনভাবেই হাতে প্রফেসরের হাত টেনে নিজের মাথায় রাখল। পরপর বলল, ভাই তুই তো বিবাহিত, প্লিজ প্লিজ একটু দোয়া করে দে যেন আমার বিয়েটাও এবছরই হয়ে যায়। শেহজাদের কণ্ঠে বিরক্তি। তাতে আমার বিবাহিত হওয়ার কি সম্পর্ক? আয়ান যেমন করে ওর হাতটা টেনে মাথায় নিয়েছিল তেমন করেই নামিয়ে রেখে বলল, আলবাত সম্পর্ক আছে, বিবাহিত মানুষ অন্যের বিয়ের জন্য দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এটাকে বলে ওয়েডিং ডাস্ট। নে তাড়াতাড়ি দোয়া কর এবার। প্রফেসর দাঁতে দাঁত চাপল, কোনো দোয়া করা হবে না। না জানি কোন ভালো মানুষটার বোনের উপর তোর নজর পড়েছে, সরে বস বলছি। ভোরের আলো ফুটেছে ম্যানহাটনের আকাশে। নতুন প্রভাতের শুরুতেই ঝলমল করছে বরফে মোড়ানো শহর। তবে তুষারভেজা সড়কে এখনো বাড়েনি জনসমাগম। এর মধ্যেই শেহজাদ স্পিড বাড়ালো গাড়ির। স্টিয়ারিং হুইলে তার পেশিবহুল হাত। পরনের টার্টেল নেক কটন শার্ট আর ব্লেজারটা আজ কুচকুচে কালো। সাদা ত্বকে মানিয়েছেও ভীষণ। আরমানির কালো ঘড়িটা দাপুটে ভঙ্গিতে জড়িয়ে আছে কবজিতে। আরশি তাকিয়ে সেদিকে।
শেহজাদকে দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। কি টিপটাপ লোকটা, বেশভূষায় আভিজাত্য, চলন বলনে কমনীয়তা। এই সাত সকালে ঘুম বাদ দিয়ে গাড়ি চালাচ্ছে, অথচ চেহারায় ক্লান্তির ছাপটুকু নেই। অথচ সে কোনোমতে ব্রাউন রঙা ওভারকোটটা গায়ে জড়িয়ে উঠেছে গাড়িতে। মাথার চুলে ঘুঘুর বাসা, মুখটাও ধোয়া হয়নি ভালো করে, সারারাত ব্যাগ গোছানোর পেছনেই তো সব এনার্জি শেষ ওর। সাজগোজ করার আর সময় কই? ভিউটা কি একটু বেশিই সুন্দর আরশি? হ্যাঁ, অনেক সুন্দর। বেখাইলে কথাগুলো বলেই ধরফরিয়ে ওঠে আরশি। ত্রস্ত মুখ ফেরায় শেহজাদের দিক হতে। ইতস্তত আওড়ায়, না মা, মানে আমি বাইরের ভিউর কথা বলেছি। প্রফেসরের নীল অক্ষিপট নিবন্ধ সামনের রাস্তায়। সেভাবেই হাসল নিচের ঠোঁট কামড়ে। বলল, আমিও বাইরের ভিউর কথাই জিজ্ঞেস করেছি কেন? তুমি কি অন্য কিছু ভাবছিলে? চোখ খিচে জিভ কাটল মেয়েটা। হাঁসফাঁস করল মুখ লুকোতে। শেহজাদ আরও কিছু শোনানোর আগেই সাফাই খুঁজে আওড়ালো, আমি মোটেই অন্য কিছু ভাবছিলাম না, আপনি ঠিকভাবে গাড়ি চালান। ওভাবে তাকিয়ে থাকলে এই ভিউর পক্ষে গাড়ি চালানো কতটা ডিফিকাল্ট তুমি জানো? তার চাইতে গাড়িটা থামিয়ে দেই, তুমি আরামসে বসে বসে তোমার ভিউ এনজয় করো। কিশোরীর ফর্সা ফর্সা গালজোড়া লাল হলো সহসাই। জাম্বুবানটা এভাবে হাতে নাতে ধরে ফেলবে জানলে তাকাতো নাকি ও? নিজেকে কি মনে করেন উনি, গল্পের মেইন ক্যারেক্টার? মেয়েটার তিরিক্ষি মেজাজ চড়ে বসল অমনি। শেহজাদের দিকে তাকালো আগুন চোখে। তখনই গাড়ির স্টেরিও থেকে ভেসে আসলো একটা হিন্দি গান। এসে না মুঝে তুম দেখো, सीन से लगा लूंगा, तुमको मेंचूर लूंगा टम्स, दिल में छुपा लूंगा। গানের অর্থ বুঝতেই আরশির চোখ কপালে। কি ভণ্ড লোক, একটা সুযোগও ছাড়ছে না ওকে জ্বালানোর। দম ফেলে সোজা হয়ে বসতেই প্রফেসর প্রশ্ন ছুড়ল, তোমার পছন্দ হয়নি গানটা? মনে মনে দাঁতে দাঁত পিষে জোর করে মুখে হাসি টানল আরশি। পরপর বলল, এ বাবা, পছন্দ হবে না কেন? এটা শেষ হলে আপনি না ওই গানটাও ছাড়ুন। শেহজাদের কপালে ভাঁজ। জিজ্ঞেস করল ইউ টার্ন নিতে নিতে, কোনটা? মেয়েটার গানের গলা হিরো আলমেরও 1 ডিগ্রি উপরে। তবুও ঢোক গিলে গাইল, লাউডে লাগ গয়ে, লাউডে লাগ গয়ে। কেসে উঠল প্রফেসর। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে কাশতে কাশতেই তাকালো আরশির দিকে। চোখের তারায় অবিশ্বাস। এই মেয়ে এই গান শিখল কোত্থেকে? ওভাবে তাকিয়ে লাভ নেই, আমাদের অবস্থা দেখুন। ওই সাইকোপ্যাথের ভয় যেখানে তল্পিতল্পা গুটিয়ে আঙ্কেল আন্টির কাছে যাচ্ছি, সেখানে এর চাইতে ভালো গান আর হয় না, একেবারে পুরো পরিস্থিতির সাথে ম্যাচিং ম্যাচিং মিউজিক। শেহজাদের আনন শক্ত হলো অমনি। স্টিয়ারিং হুইল ধরে রাখা আঙুলের গাঁটগুলো সাদা রঙে বদলালো ক্রমশ। মটমট শব্দ তুলল ওই ধারালো চোয়াল। তোমার সেফটি আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। এর জন্য যদি আমাকে জাহান্নামেও যেতে হয়, দ্যাট ডাজেন্ট ম্যাটার। চেলসিল সেন্ট্রাল লাইব্রেরিতে অন্যান্য দিনের তুলনায় রবিবার দিনটায় ভিড় বেশি হয়, কাস্টমারও বেশি থাকে। তাই তো যারাও আজ ভার্সিটি না গিয়ে সরাসরি এখানে চলে এলো। সকাল থেকেই মানুষজন আসছে বই নিতে। কেউ কফি নিয়ে বসেছে চেয়ার টেবিলে পড়াশুনো করতে। কেউ কেউ শেলফের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই উল্টে পাল্টে দেখছে নিজেদের পছন্দের বই। ও প্রতিদিন ভীষণ উপভোগ করে বিষয়গুলো। মানুষজন কেমন বাস্তব থেকে কল্পনার জগতে হারায় ওই কাগজের পাতার সূত্র ধরে। এর চাইতে প্রশান্তির বোধ হয় আর কিছু হয় না। তখনই চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে আয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো। মানুষটার পাশাপাশি হাঁটা, একসাথে আইসক্রিম খাওয়া, মুভি দেখার সময় অফিসারের হাতে হাত রাখা, সবটা। মেয়েটার ঠোঁটে হাসি ফুটল সহসাই। ভাবল আয়ানের জন্য একটা গিফট কিনবে এ মাসের স্যালারি দিয়ে, তারপর চমকে দেবে অফিসারকে। ঠিক সেই মুহূর্তে সামনে এসে তুড়ি বাজালো লাইব্রেরির ম্যানেজার। ভাবনায় ইতি টেনে চোখ তুলে চাইল যারা। মোটাসোটা লোকটা বুকে হাত বেঁধে দাঁড়িয়ে পশ্চিমা ভাষায় বলল, মিস যারা, আপনার আর কাল থেকে কাজে আসতে হবে না। ভ্রু বেঁকে এলো ওর। কপালে ভাঁজ ফেলে পাল্টা প্রশ্ন করল ইংরেজিতে, আর আমাকে কাজে না আসতে বলার কারণ? মোটা মতন লোকটা মাথা চুলকালো, যেন কি সাফাই দেবে সেটা খুঁজছে। পরপর বিদেশি বচনেই বলল, আমরা আপনার থেকে আরও ক্যাপেবল রিসেপশনিস্ট পেয়ে গেছি। আপনি চাইলে আজকে থেকেই কাজটা ছাড়তে পারেন। যারা হতভম্ব। তাই বলে হুট করে এভাবে ওকে চাকরি ছাড়তে হবে? তাহলে আয়ানের জন্য ভেবে রাখা গিফটের কি হবে? আর বাসা ভাড়া, সেটাও বা কি করে দেবে ও? মেয়েটা বারংবার অনুরোধ করে বোঝানোর পরও বুঝতে চাইল না। ম্যানেজারও কতবার করে বলল যে চাকরিটা ওর দরকার, তবুও শুনল না লোকটা। এক পর্যায়ে চোখ মুখ দৃঢ় হলো যারার। হাতটা নিস্পিস করল এক ঘুষিতে এই লোকের ভুঁড়ি উড়িয়ে দিতে। তেড়ে এসে হাত তুলতে নিলেই দুগদম পেছল উনি। তোতলাতে তোতলাতে আওড়ালো, ল কল দ্য পুলিশ ইফ ইউ কাম এনি ক্লোজার। ঠিক সেই সময়ে লাইব্রেরির গেইটে এসে দাঁড়ালো আয়ান। পরনে পুলিশের ইউনিফর্ম, পকেটে হাত গুজে বলল, আমার বাটারফ্লাই যখন ঘুষি দেবে ভেবেছে তখন দেবে।
আর ওর মনের শান্তি না হওয়া পর্যন্ত তুই বসে বসে মার খাবি। আমিও দেখি পুলিশের কোন বাপকে তুই ডাকিস। এখন বাটারফ্লাই তুমি স্টার্ট করো তো। ম্যানহাটন থেকে নিউ ইয়র্ক মাত্র 30 মিনিট লাগলো আরশিদের পৌঁছতে। বিশাল ইয়ার্ডের সামনে গাড়ি থামাতেই স্নোবলের বাস্কেটটা নিয়ে আগে ভাগে নেমে পড়ল আরশি। ঠান্ডায় ধোয়া বের হচ্ছে ওর মুখ থেকে। তবুও শেহজাদের পাশে বসে থাকার চাইতে এই ঠান্ডায় থাকা 1000 গুণ ভালো। সেই কখন থেকে থম মেরে আছে লোকটা। আরশি কি একটু গান শোনালো, তারপর থেকে না হাসছে না কথা বলছে ওর সাথে। সেসব ভাবতে ভাবতেই ঠোঁট উল্টালো মেয়েটা। কিন্তু সামনে তাকাতেই মন ভালো হয়ে গেল ওর। মিস্টার মেহমেদ আর মরিয়ম বেগম দাঁড়িয়ে দরজা খুলে। আরশি দেখেই ছুটে গেল তাদের কাছে। পেছনে পেছনে দুহাতে লাগেজ নিয়ে আসলো শেহজাদও। মরিয়ম বেগম আগেই হাত বাড়িয়েছিলেন। আরশি আসতেই বুকে জড়িয়ে নিলেন তিনি। কপালে মাথায় চুমু খেয়ে বললেন, সেই কবে থেকে ছেলেটাকে বলছি তোকে যেন একটু আমার কাছে নিয়ে আসে দিনের জন্য। এতদিনে ওই হতচ্ছাড়া তাহলে শুনল মায়ের কথা। মেহমেদ হাসান তো ছেলেকে ঠেলে ঠুলে একেবারে পিছনে পাঠিয়ে দাঁড়ালেন আরশির পাশে। তবে কিছু একটা ভেবে চোখ কপালে তুলে বললেন, আহারে মেয়েটার চেহারা কেমন শুকনো শুকনো লাগছে না? বুঝলে মরিয়ম, ওই হতচ্ছাড়াটা আমার মায়ের খাওয়া দাওয়ার খেয়ালটাও ঠিকমতো করেনি। তুমি তাড়াতাড়ি ব্রেকফাস্টের ব্যবস্থা করো, আজকে আমার মাকে আমি নিজের হাতে খাওয়াবো। যদিও মেহমেদ হাসান বাঙালি নন, কিন্তু মরিয়মের সাথে 32 বছরের সংসার ওনার। ফলস্বরূপ বাংলা পুরোটাই এখন আয়ত্তে তার। ঠোঁট টিপে হাসল আরশি। ওর আদর দেখে জাম্বুবানটা মনে মনে জ্বলছে, নিশ্চয়ই, আহা এটাই তো চাই। এসব ভেবে যেই না ও বাড়িতে ঢুকবে তখনই সামনে এসে দাঁড়ালো একটি মেয়ে। বয়সে আরশির থেকে বড়, চোখগুলো বিলিতি, সেজেগুজে যেন ওদেরই অপেক্ষায় ছিল এতক্ষণ ধরে। মরিয়ম বেগম আওড়ালেন, আরশি পরিচয় করিয়ে দেই, ও এমিলিয়া, শেহজাদের কাজিন। এমিলিয়া, এই হলো তোমার। ভদ্রমহিলা কথা শেষ করতে পারলেন না, তার আগেই মেয়েটা আরশির নাকের ডগা দিয়ে ঝাঁপিয়ে পড়ল শেহজাদের বুকে। অস্পষ্টে বলল, আই মিস ইউ ভাইয়া। মুখের হাসিটা দপ করে নিভে গেল আরশির। চোখজোড়া ফুটবল আতকে উঠল যেন এমিলিয়াকে শেহজাদের বুকে হামলে পড়তে দেখে। ভাগ্যিস মানুষটার হাতেই লাগেজ, নয়তো বোন বলে মাথায় হাত রাখলে ওখানেই আরশির সহ্যের বাঁধ ভাঙত। তাই বলে ঝুঁকি নিল না মেয়েটা। ত্রস্ত তেড়ে এলো ওদের দিকে। হাত থেকে বাস্কেটটা নিচে রেখে টেনে তুলল এমিলিয়াকে। কত বড় সাহস এই চম্পা চামেলির ওর জাম্বুবানকে সাপের মতো পেঁচিয়ে ধরে। ভেতর ভেতর ফুঁসছে আরশি। এলোমেলো চুলগুলো চোখের সামনে থেকে ফু দিয়ে উড়িয়ে এমিলিয়ার কাঁধে হাত রাখল সজোরে। চোখের পলকে রাগটুকু গিলে মুখে মেকি হাসি মেখে বলল, শুধু ভাইয়াকে মিস করলেই হবে? ভাবিকেও তো মিস করতে হবে। পরপর শেহজাদের দিকে তাকিয়ে আওড়ালো, বেবি আমাকে বলবে না আপু আছে এই বাসায়? যতই হোক প্রথমবার যেহেতু দেখা, একটা গিফট তো পাওনা রয়ে গেল ওনার। কে বেবি? কার বেবি? সবটা মাথার উপর দিয়ে গেল প্রফেসরের। হতভম্ব হয়ে চাইল মেয়েটার দিকে, তখনই বুঝল আসল রহস্য। পুড়ছে কেউ একজন। শেহজাদের পাতলা অধর সরে গেল এক পাশে। বাঁকা হেসে দেখতে রইল কি করে ওর মিস চার্লি। এমি, ইউ ক্যান কল মি এমি, ওসব আপু টাপু আমার পোষায় না, বাই দা ওয়ে তোমার নাম। আরশির আঙুলগুলো নিজের কাঁধ থেকে সরাতে সরাতে কথাগুলো বলতে নিচ্ছিল এমিলিয়া, কিন্তু চেষ্টা করল শেহজাদ। বউয়ের কোমরের ফাঁকে হাত গলিয়ে বুকের পাশে মেশালো মেয়েটাকে। শানের মতো গলায় বলল, আরশি আমার ওয়াইফ, আর সম্পর্কে তোর ভাবি, বিয়ের সময় তো ছিলি না, এখন ভাইয়ের বউয়ের নামটাও ভুলে গেলি? এমিলিয়া প্রত্যুত্তরে কিছু বলার মতো শব্দ খুঁজে পেল না। বিয়েতে আসবে কার? যাকে একতরফা ভালোবাসত তার? এতটা হিম্মত জোগাতে পারেনি তখন, কিন্তু এখন কেন যেন সামলাতে পারল না নিজেকে। শেহজাদকে দেখেই পুরনো এমিলিয়া হামাগুড়ি দিল তার কিশোরী বয়সের ভালো লাগার দিকে। মরিয়ম বেগম পরিস্থিতি সামাল দিলেন, কথার মোড় অন্য দিকে ঘুরিয়ে। কিচেনের দিকে যেতে যেতে বলে উঠলেন, আরে তোরা কি সব কথা এখানে দাঁড়িয়েই শেষ করবি? আরশিকে রুমে নিয়ে যা, একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে আরামসে গল্প কর। আরশি শক্ত হয়ে দাঁড়িয়ে প্রফেসরের পাশে। হাতের উষ্ণতা যেন উলের কোট ভেদ করে গিয়ে কোমরে লাগছে। নড়েচড়ে উঠল ও। মরিয়মের কথায় দাঁত বের করে হাসল ঠিকই, কিন্তু তার ভিতরেই চিবিয়ে চিবিয়ে শেহজাদকে বলল, আমার কোমরটা ছাড়ুন বলছি। প্রফেসর মাথা নোয়াল মেয়েটার কথার পিঠে। কানের সামনে মুখ নিয়ে আওড়ালো, কোমরটা একেবারে রুমে গিয়েই ছাড়বো বেবি, সবাইকে দেখাতে হবে না হাউ ডিপলি উই আর ইন লাভ। শেহজাদের ফিসফিসে শব্দ বৃষ্টির মতো শিহরণ তুলল ওই ছোট্ট গতরে। লোম দাঁড়িয়ে গেল শরীরের। অবাক নয়ন তুলে মানুষটার দিকে তাকতেই রাঙা গালে টপ করে চুমু খেয়ে বসল প্রফেসর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল সবাই। মেহমেদ হাসান তো চোখের উপর হাত দিয়ে পিছু নিলেন স্ত্রীর। মরিয়ম বেগমের ওড়না চেপে থামালেন ওনাকে, আমুদে স্বরে বললেন, দেখলে মারিয়ম, বলেছিলাম না?
আমাদের সায়ান ঠিক একদিন আরশিকে বউ হিসেবে মেনে নেবে। তুমি নাতি নাতনির মুখ দেখার প্রিপারেশন নিয়ে রাখো ডার্লিং, তখন কিন্তু আর কোমর ব্যথার অজুহাতে কাজ হবে না। হাসলেন প্রৌরা। বুক ভরে শ্বাস নিলেন। পরোটার হটপট টেবিলে রাখতে রাখতে বললেন, যা হওয়ার সব উপরওয়ালার পক্ষ থেকেই হয়েছে। এমনিতেও আরশিকে ওর মা বাবা এখানে পাঠিয়েছে আমাদের ভরসা। মেয়েটার একটা সুন্দর সংসার হোক, হাসি খুশি থাকুক, এর চাইতে বেশি কিছু চাই না। এমিলিয়া তোরপালো ভেতর ভেতর। আরশির দিকে আর চোখে একপল তাকিয়ে ধূপধাপ পা ফেলে চলে গেল নিচ তলায় নিজের রুমে। মনে মনে ভাবল, এমি এত সহজে হাল ছাড়ার মেয়েই না। তুমি কি করে এই বাড়িতে টিকতে পারো? আমি দেখব। যারার পার্ট টাইম জবটা চলে গেছে। তবে আয়ান আশায় ঘুষিটা একেবারে বরাবর দিতে পেরেছে ম্যানেজারের গালে। একেবারে মুখ থুবড়ে লোকটা মাটিতে পড়ার পর লাইব্রেরি ছেড়েছে ছেলে মেয়ে দুটো। যারা মুখ গোজ করে হাঁটছে অফিসারের পিছু পিছু। কোনো খেয়াল নেই আশেপাশের, শুধু অনুসরণ করছে লম্বা ছাটা। তখনই হুট করে থেমে যায় আয়ান। বেখেয়ালে প্রশস্ত পিঠে এসে নাকটা লাগতেই ছিটকে দুকদম পেছায় মেয়েটা। ব্যথা জায়গায় হাত দিয়ে ডলতে ডলতে চোখ তুলে চাইল অফিসারের দিকে। ধীর কণ্ঠে শুধল, এভাবে থামলেন কেন? আয়ান হাত রাখল ওর মাথায়। মুখে চিন্তা মিশিয়ে বলল, ঠান্ডা কিছু খাবে? ঈষৎ রোদের তাপে তালুটা গরম হয়ে গেছে মনে হয়। যারা হাসল না। নীল চোখে রোজের সেই স্ফূর্তিটুকু বিলীন হয়ে গেছে যেন। ছোট ছোট চুলগুলো হাত দিয়ে কানের পেছনে নেয়নি একবারও। তার মানে কি সত্যিই মন খারাপ করে ফেলল বাটারফ্লাই? এবারটায় অশান্ত হলো অফিসার। বেখেয়ালে আজলে তুলে নিল বিষণ্ণ মুখটা। আমি বলেছিলাম আরো কয়েকটা ঘুষি দিয়ে আসতে ওই বেটাকে। তখন তো দিলে না। এখন চলো তাহলে, বেশি দূর চলে আসেনি আমরা। জুস খাবো? কিশোরীর অবাক করা আবদারে মুখ বনে দাঁড়িয়ে আয়ান। ভেবেছিল কি আর যারা বলল কি? নয়, জুস খাবো। ওই তো সামনেই একটা সুপার শপ আছে, ওখানে যাই চলুন। হুট করেই যারার পিচ্ছি পিচ্ছি আঙুলের মুঠোয় আসলো আয়ানের তর্জনী। ম্লান মুখ মেয়েটার। নিচের দিকে তাকিয়েই আওড়ালো, আজকে পাশে থাকার জন্য ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিয়ে আমি কি করব? যদি তোমার বয়। প্রশ্নবিদ্ধ চোখজোড়া তুলে চাইল যারা। ঘাবড়ালো মানুষটা। তোতলানোর স্বরে বলল, বন্ধুই না হতে পারলাম? মেয়েটা কিছু বলার আগেই ওর মুখের সামনে ঝুঁকে আসলো অফিসার। অন্য হাত দিয়ে নাক ছুঁয়ে বলল, ভয় নেই বাটারফ্লাই, বেশি কিছু চাইব না, শুধু একটু ভরসা করো তাহলেই হবে। থামলো আয়ান। ওই থমকে যাওয়া নীল চোখে নিজের উত্তর খুঁজতে গিয়ে হাসল নিম্নষ্ঠ কামড়ে। শুধলো পরপর, চলো জুস নিয়ে আসি। কিশোরী ত্রস্ত ওপর নিচ মাথা নাড়তেই মানুষটা ছুটল জুস আনতে। যারাও পেছনে পেছনে হাঁটল ওর। মাথায় হাজারটা চিন্তা। পার্ট টাইম একটা জব না পেলে হাত খরচটা চালাতে জমানো টাকা ভাঙতে হবে। অফিসারকে ভরসা করে ঠিকই, কিন্তু ধার চাওয়ার মতো মেয়েও নয়। শপের সামনেই চেয়ার টেবিল রাখা। মানুষজন বসছে সেখানে, কথা বলছে, আড্ডা দিচ্ছে। একটা ফাঁকা চেয়ার টেনে বসল মেয়েটাও। টেবিলের উপর আরও কিছু কাচের বোতল রাখা। সাথে আয়ানও একটা জুসের বোতল এনে যারার সামনে রেখে বলল, তুমি বসো, আমি 1 সেকেন্ড আসছি। মানুষটার কথা খেয়াল করল না বোধ হয়ও। বেখেয়ালে টেবিলের উপর থেকে অন্য একটা বোতল হাতে নিয়ে ছিপি খুলে এক ঢোক খেয়েই নাক মুখ কুচকে এলো ওর। নিজে নিজেই বিড়বিড় করে বলল, এত তিতকুটে কেন লাগলো? কি এটা? ধূসর মেঘ জমতে শুরু করেছে সফেদ আকাশে। একটু বাদেই হয়তো তুষারপাতও শুরু হবে অম্বরের বুক ভেঙে। শেহজাদের রুম দোতলায়। সিঁড়ি ভেঙে উঠে রুমে ঢুকতেই পাশ থেকে সরে পড়ল আরশি। সামনে দাঁড়িয়ে আঙুল তুলে বলল, আপনি আঙ্কেল আন্টির সামনে আমার গালে ইয়ে খেলেন কেন? শেহজাদ ভাবভঙ্গি নিরেট। হাতের কবজিতে ঘড়ির টাইম দেখে আফসোস করে বলল, তাহলে ঠোঁটে খেলে ভালো হয় বলছো? কিন্তু এখন যে সময় নেই হাতে, মিসেস চার্লি ভার্সিটি থেকে এসে খাই। ত্রস্ত আঙুল নামিয়ে ফেলল মেয়েটা। ইতিউতি দৃষ্টি ফেলল কুণ্ঠা এড়াতে। হাল ছেড়ে রুম থেকে বেরিয়ে যাবে তখনই বাহু চেপে ধরল প্রফেসর। একটানে বুকের সাথে মেশালো আরশিকে। মাথার সাথে মাথা ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, তখনের বেবি ডাকটা জেলাসিতে ডেকেছিলে তাই না? ছাড়া পেতে নিতান্তই ব্যর্থ চেষ্টা চালালো আরশি। নিজেও স্বর নামিয়ে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, আমি কেন জেলাস হব? আপনি যান আপনার এমির কাছে। ওর চোখ জোড়া আটকে ফ্লোরে। মানুষ হিংসে তো তার জন্যই করে যার জন্য ভালোবাসা অনুভব করতে পারে। কিন্তু শেহজাদের প্রতি আরশির অনুভূতির নাম নেই, বা হয়তো চেষ্টাই করেনি কোনো নাম দেয়ার। প্রফেসরের হাতের বাঁধন দৃঢ় হলো। নীল চোখের গন্তব্য সবকিছু ছাপিয়ে গিয়ে আটকালো মেয়েটার অধরজোড়ায়। শুকনো ঢোক গিলল শেহজাদ। গলার অ্যাডাম অ্যাপলটার ওঠানামা দেখেই চোখ মুখ ফ্যাকাশে হলো আরশির। ছটফটিয়ে বলল, কি করছেন? দরজা খোলা কিন্তু। ভ্রু নাচালো প্রফেসর। একপল পেছনে তাকিয়ে খোলা দরজায় চোখ বোলালো। পরপর ঠোঁটযুগল ওর কানে ঘেঁষে আওড়ালো, মমো ড্যাড দেখে ফেললেও মাইন্ড করবে না।
রিল্যাক্স বেবি, জাস্ট 1 মিনিট। হাঁসফাঁস বাড়ল কিশোরীর। উপায় না পেয়ে শেহজাদের পিছনে তাকিয়ে হড়বড়ালো। আরে এমি, তুমি এখানে? আরশিকে ছাড়ল না শেহজাদ। উল্টে আরও যেন শক্ত করে মেশালো বুকের সাথে। খেয়াল রাখল যেন হাত দুটোও ছোড়াছুড়ি করতে না পারে মেয়েটা। ঠোঁটের বাঁকে হাসি লুকিয়ে বলল, তা এমি কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভাবির রোম্যান্স দেখছে। সমস্যা নেই, দেখতে দাও। চোখ ফুটবল বানিয়ে চাইল আরশি। চোয়াল ঝুলল শেহজাদের কথায় অবাক হয়ে শুধল। আপনি খেয়ে ফেললেন? শেহজাদের ভ্রু জোড়ার মাঝে ভাঁজ পড়ল। কি খেয়ে ফেললাম? আপনার লজ্জা শরম? এজন্যই তো বলি স্নোবল ফোনে কোনো ফিমেইল বানির রিলস দেখলেই অমন লাফঝাপ শুরু করে, কোনো আপনি ছেলেটাকেও নিজের মতো বেয়ারা বানাতে চাচ্ছেন দিন দিন, তাই না? কেসে উঠল প্রফেসর। হাত জোড়া আলগা হলো কাশির দমকে। আর এই সুযোগটাই কাজে লাগালো আরশি। চড়ুই পাখির মতো ফুরুত করে বেরিয়ে গেল শেহজাদের বাহু গলে। কিন্তু দরজার কাছে যেতে না যেতেই মানুষটার শীতল হুমকিতে থামল। পা জোড়া। পালাচ্ছ পালাও, তবে রাতে পালানোর শাস্তির জন্যও প্রস্তুত থেকো মিসেস চার্লি, এখন তো 1 মিনিটে ছেড়ে দিতাম। তখন সারারাতেও ছাড়া পাও কি না? ডাউট হচ্ছে। ঢোক গিলল কিশোরী। ত্রস্ত ফিরে চাইতেন, ডাক পড়ল নিচে। মরিয়ম বেগম নাস্তার জন্য ডাকছেন ওদের। লম্বা পা ফেলে এগিয়ে এলো প্রফেসর। মেয়েটা চোখ খিচে বন্ধ করতেই পাশ ঘেঁষে বেরিয়ে গেল ঝড়ের গতিতে। একবারও তাকালো না। আরশির ভ্রু বেঁকে এলো অমনি। আনমনে আওড়ালো। জাম্বুবানটা কি রাগ করল? টেবিলে নানা রকম নাস্তা সাজিয়েছেন মরিয়ম বেগম। মেহমেদ হাসান বসেছেন কেবল। এমিলিয়াও এসে বসেছিল, তবে শেহজাদকে নিচে নামতেই দেখে উঠে এলো ও। নিজের পাশের চেয়ারটা টেনে দিল বসার জন্য। কিন্তু সেদিকে তাকালোও না প্রফেসর। স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি খাবো না মমো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আসছি। অবাক হলেন প্রৌঢ়া। এইমাত্র তো ঠিক ছিল সবকিছু, হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? আরশিকে মুখ ভার করে বসতে দেখে চিন্তার ছাপ পড়ল মেহমেদের আনন জুড়েও। ছেলের উগ্র মেজাজ সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। মেয়েটার সাথে আবার ঝগড়াঝাটি করেনি তো? তবুও উদেকটুকু ঠেলে সরিয়ে শুধলেন, আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি এসো কেমন? যেতে নিয়েও থামল শেহজাদ। কেন? তোমার আদ্রিয়ানের কথা মনে আছে সায়ান? ওই যে আমার বন্ধুর ছেলে। তোমার আর আরশির বিয়ের সময়ও গিয়েছিল বাংলাদেশে। ওর বাবা অনেক দিন ধরেই এমির জন্য বিয়ের প্রস্তাব দিতে চাইছে, সন্ধ্যায় আসবেও বলেছে, ওই ছোটখাটো এঙ্গেজমেন্টের আয়োজন করব ভাবছিলাম, আসতে পারবে তাড়াতাড়ি? প্রফেসর আর চোখে একবার দেখে নিল আরশিকে। মেয়েটা মাথা নিচু করে বসে। একবার দেখছেও না মুখ তুলে ওকে। শ্বাস ফেলল শেহজাদ। পরপর ছোট করে শুধু বলল, চেষ্টা করব। বানর মশাই। যারার ঠোঁটে চওড়া হাসি, ঢুলু ঢুলু চোখ। বসে থেকেই হাত নেড়ে ডাকলো আয়ানকে। ফিরিঙ্গিদের ছোটখাটো ভিড় ওর টেবিলের আশেপাশে। সবটা দেখে কপালে ভাঁজ পড়ল অফিসারের। গন্ডগোল কিছু একটা হয়েছে ভেবেই দৌড়ে আসলো সে। হাতের চকলেটের ব্যাগটা টেবিলের উপর রেখেই টেনে তুলল যারাকে। পা জোড়া টলছে মেয়েটার। দাঁড়াতেও হিমশিম খেতে হচ্ছে যেন, তবু আয়ানের ডান হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো ও। পরপর অন্য হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখিয়ে ঠোঁট উল্টে বলল, অফিসার, এই লোক আমার জুসের বোতল খেয়ে ফেলেছে, একে অ্যারেস্ট করুন। ক্ষেপে উঠল লোকটা। টেবিলের উপর পড়ে থাকা খালি বোতলগুলো আয়ানকে দেখিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো, আমি জুসের বোতল খেয়েছি? না, এই মহিলা টেবিলের উপরে রাখা আমার বোতলগুলো সাবার করেছে। দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে আপনাকে। তার উপর পুলিশের ইউনিফর্ম পরা, তাহলে নিজের ওয়াইফকে বলে যাননি কেন যে পারমিশন ছাড়া অন্যের জিনিস ধরতে নেই? আয়ানের মুখটা শক্ত হলো এবার। যারাকে এক হাতে আঁকড়ে ধরে মানিব্যাগটা বের করল পকেট হতে। কচকচে টাকার নোটগুলো সামনে থাকা লোকটার হাতে দিয়ে ইংরেজিতেই বলল, আপনার যত টাকা লস হয়েছে তার চাইতে ডাবল দিলাম। কিন্তু এর পরেও যদি একটা বাজে কথা ওর নামে শুনেছি, তাহলে জিভ ছিঁড়ে এখানেই রেখে দেব। থতমত খেল বিদেশি। পুলিশের সাথে লাগাটা ঠিক হবে না ভেবেই টাকাগুলো নিয়ে সরে পড়ল আয়ানের সামনে থেকে। আশেপাশে মানুষ কমল মুহূর্তেই। আর তখনই হাতে অফিসারের গাল চেপে ধরল যারা। ফেরালো নিজের দিকে। ছোট ছোট চোখে চেয়ে বলল, বানর মশাই, আপনার মুখটা ব্লেন্ডার মেশিনের মতো দেখতে লাগছে কেন? এই দাঁড়ান দাঁড়ান, তাহলে আমি ফ্রুটস নিয়ে আসি। জুস বানাতে হবে তো। আয়ান স্তম্ভিত। যে মানুষটা বাটারফ্লাই ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না, সে আজ জোরে বলে উঠল, কোনো জুস বানাতে হবে না, তোমাকে আগে বাসায় চলো। বকা খেয়ে ঠোঁট ভাঙল মেয়েটা। কেঁদে লুটিয়ে পড়ল টেবিলের উপর। উপায় না পেয়ে পাশে চেয়ার টেনে বসল আয়ানও। তটস্থ সে মাথায় হাত বুলিয়ে যারাকে শান্ত করতে করতে বলল, সরি বাটারফ্লাই, আমার জোরে বলা উচিত হয়নি, প্লিজ এবার কান্নাটা একটু থামাও। অফিসারের নরম সুরে কাজ হলো। টেবিল থেকে মুখ তুলল মেয়েটা। অন্যদিকে তাকিয়ে নাক টেনে টেনে আওড়ালো,
আপনি বকলেন তো আমাকে? দিকে সজোরে মাথা নাড়ল আয়ান। কিন্তু সেদিকে হুঁশ নেই যারার। নিজের মতো করে বলতে লাগলো, বকুন আরো বেশি করে বকুন, যার কেউ নেই, যে নিজের আসল জন্ম তারিখ জানে না, আসল নাম কি তাও না, সবটাই অন্যের দেয়া। এমন একটা মেয়েকে বকবেন না তো কাকে বকবেন? ঢোক গিলল মানুষটা, অস্পষ্টে আওড়ালো, আমি তোমাকে হার্ট করার জন্য বকিনি, তুমি উল্টোপাল্টা বলছিলে বলেই তো। কথাটা শেষ হলো না, তার আগেই অফিসারের ঠোঁটে তর্জনী ঠেকালো যারা। থামিয়ে দিয়ে আধবোজা চোখে বলল, বানর মশাই একটা সিক্রেট বলি। আয়ান কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল ফ্যালফ্যাল করে, যেন অবিশ্বাস্য কিছু ঘটবে একটু পর। আর তখনই একেবারে মুখের কাছে ঝুঁকে এলো যারা। হুট করেই জোড়া অধরের অল্প বিস্তর দূরত্ব ঘুচল বন্ধ চোখে। হার্ট বিট মিস হলো অফিসারের। মস্তিষ্কের প্রতিটি সতর্ক নিউরন নেচে কুদে জানান দিল যে এটা স্বপ্ন নয়, সত্যি। সেকেন্ড খানেক বাদেই ঠোঁট সরিয়ে নিল মেয়েটা, হেসে বলল, সিক্রেট বলা শেষ, নিন চোখ খুলুন। আয়ান চোখ খুলল, তবে এবার নিজেই এগিয়ে এসে আঁকড়ে ধরল যারার মাথার পেছনে, দ্বিতীয়বার ওই পাতলা ওষ্ঠপুটে দখল বসানোর আগে শুধু বলল, কিন্তু আমার শেষ হয়নি এখনো। আয়ানের বন্ধ চোখের ওপাশে যারা বড় বড় চোখে তাকিয়ে। পিছনের এলোমেলো চুলের ফাঁকে মানুষটার এক হাত, অন্য হাত জড়িয়ে কোমর, পাতলা ওষ্ঠপুটের সবটুকু অফিসারের আয়ত্তে, যেন ওর ভেতর পর্যন্ত শুষে নিতে মরিয়া ওই পুরু অধরজোড়া। শ্বাস নিতে বেগ পেতে হলো যারার, সরাতে চাইল মুখটা, কিন্তু পেরে উঠল না আয়ানের সাথে। দাঁতের ফাঁকে ফেলে সজোরে কামড়ও বসালো ঠোঁটে, কিন্তু বিধিবাম যতই ছটফটালো ততই যেন আরো শক্ত করে জেকে ধরল অফিসার। সময় গড়ালো, শান্ত হলো মানুষটা, ঘন ঘন শ্বাস ফেলে আস্তে ধীরে হাত সরালো যারার মাথার পিছন হতে। নিচের ঠোঁট জ্বলছে ভীষণ, রক্ত জমে লাল হয়ে গেছে যেখানটায়, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। নিচু স্বরে শুধল, ঠিক আছো তুমি? যারা হাঁপাচ্ছিল তখনও, কিন্তু প্রশ্নের পিঠে উঠে দাঁড়ালো তোরাক করে। বিভ্রমে আশেপাশে চাইল কাঁধের ব্যাগ খুঁজতে, হুট করেই মুখের সামনে সেটা তুলে ধরল আয়ান। এটা খুঁজছো বাটারফ্লাই? ছো মেরে ব্যাগটা নিল ও। কোনো উত্তর না দিয়েই ঢুলতে ঢুলতে ফোন বের করল মেয়েটা, কিন্তু ডায়াল প্যাড খুলতেই যেন খপ করে হাতটা ধরে ফেলল অফিসার। কি করছো? কাকে কল করবে? মাথা তুলল যারা, ঠোঁট সরু করে বলল, পুলিশের কাছে আপনাকে ধরিয়ে দেয়ার জন্য। আয়ানের গলার স্বর শান্ত, শুধল, পুলিশের লোককেই জেলে পাঠানোর ভয় দেখাচ্ছ বাটারফ্লাই, কারণটা বলবে না? আপনি চুমু খেয়েছেন আমাকে। নিজের ঠোঁটে তর্জনী ঠেকিয়ে দেখালো যারা। মুহূর্তেই প্রগাঢ় হলো অফিসারের হেমচোখ, থেমে গেল কিশোরী, ঢোক গিলল শুকনো গলায়। অমন চোখে কখনো তাকায়নি আয়ান, যেন ঘোর ওর নয়, অফিসারের লেগেছে। এই দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা দায়। তাই তো হন্তদন্ত হয়ে হাঁটা শুরু করল মেয়েটা, কিন্তু হুট করেই পেছনে থেকে ওকে কাঁধে তুলে নিল অফিসার। ভরকালো ও, আয়ানের হাতের বাঁধন দৃঢ়, পা ছুঁড়ে টুরে নামতে চাইলে ভারী কণ্ঠে বলল, চুমু যখন খেয়েছি তখন তার দায়ভারও আমার। উল্টো ঝুলে গা গুলিয়ে এলো যারার, মাথাটাও ঘুরছে কেমন, তবুও জিজ্ঞেস করল কোনো মতে, কি করবেন আপনি? আয়ানের অন্য হাতে ফোন, উবার ডাকছে সে। সেদিকে তাকিয়েই ভরা গলায় আওড়ালো, বিয়ে করব তোমাকে। আতকে উঠল মেয়েটা, অনেকক্ষণ ধরেই গলার কাছটা মোড়াচ্ছিল ওর, বমি বমি ভাব যেন দলা পাকাচ্ছিল সেখানে। কিন্তু আয়ানের মুখে বিয়ের কথা শোনা মাত্রই ভেতর ঠেলে বেরিয়ে এলো সবকিছু। মুহূর্তের মধ্যেই ইউনিফর্মের পিঠ ভিজল অফিসারের, ভেজা ভেজা লাগতেই থামল মানুষটা। কি হয়েছে আন্দাজ করেই বরফের মতো জমে গেল ফ্যাকাশে মুখে, শুকনো ঢোক গিলল পরপর। মেয়েটাকে কাঁধে রেখেই প্রশ্ন করল, তুমি কি? হাতের পিঠ দিয়ে মুখ মুছছিল যারা, কিন্তু লাভ হলো না। সকালে যা খেয়েছিল ফের সবটা বেরিয়ে এলো পেট থেকে। ঝুলে থেকেই হাঁপাতে হাঁপাতে বলল, আর করবেন বিয়ে? নিউ ইয়র্কে সন্ধ্যা ঘনালো চোখের পলকে। শেহজাদদের বাড়ি সাজল নতুন অতিথির অভ্যর্থনায়। রান্না বান্নার জন্য মানুষ রাখা আছে, বিধেও সুবিধে হলো মরিয়ম বেগমের। আরশি কাজে সাহায্য করতে আসলেও বেচারিকে কাজ করতে দিলেন না প্রৌঢ়া, উল্টে বকে ধমকে রুমে পাঠালেন সাজার জন্য। নতুন বউ বলে কথা, একটু সেজেগুজে না থাকলে হয়? মরিয়ম বেগম ভারী শাড়ি পরেছেন মেহমেদ হাসানের পাঞ্জাবির সাথে মিলিয়ে, তবে আরশিকেও ভারী শাড়ির কথা বলতেই না করে বসল মেয়েটা। অগত্যা হালকা গোলাপির উপর সিল্কের একটা শাড়ি নিয়ে রুমে হাজির হলেন প্রৌঢ়া, সাথে মেলানো গয়নার সেট। আরশিকে সাজিয়েও দিলেন নিজে থেকে, শাড়ির সাথে মেলানো ফুল স্লিভ ব্লাউজ। পুরো বাড়ি জুড়ে সেন্ট্রাল হিটারের ব্যবস্থা রয়েছে ওদের অ্যাপার্টমেন্টের মতো, তাই শাড়ি পরার পরও ঠান্ডা খুব একটা লাগছে না। মেয়েটার হাতে মিলিয়ে চুড়ি পরিয়ে দিল মরিয়ম বেগম। সাজানো শেষ হতেই আরশি বলে উঠল, এমি আপু রেডি হয়েছে? তোমার মনে হয় ও এখনো না সেজে আছে?
তার তো সাজগোজ সেই কখন শেষ, দেখে আসলাম, হেসে হেসে কথা বলছে ফোনে, আদির সাথেই হবে হয়তো। অবাক হলো আরশি। এমিলিয়া নিশ্চয়ই মনে মনে জাম্বুবানকে পছন্দ করে, নয়তো তখন ওভাবে ঝাঁপিয়ে পড়তো না গায়ের উপর। তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে জেনেও এত খুশি হচ্ছে মেয়েটা? নাকি ফের কোনো ঘোট পাকাচ্ছে মনে মনে? এখন তো হুট করেই এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল, তাই বেশি মানুষজন দাওয়াত দিতে পারলাম না, তবে বিয়েতে কিন্তু মনে করে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো আসতে। মা মরা মেয়ে তো, ছোট থেকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি, বোনের মেয়ে হিসেবে ভাবিনি কখনো, তাই চাইছি ওর বিয়েটাও ধুমধাম করে দিতে। রুষাটা থাকলে তো। থামলেন প্রৌঢ়া। ঢোক গিলে আড়াল করে গলায় দলা পাকানো বিষাদটুকু। রুষার নাম শুনে মন খারাপ হয়ে গেল আরশিরও। ঈষৎ যদি কোনোদিন খুঁজে পেত মেয়েটাকে। ভদ্রমহিলা স্মিত হাসলেন কথার মোড় ঘোরানোর জন্য। বললেন, সায়ানটাকেও বলে দেব আয়ানকে নিয়ে আসার জন্য। ছোটবেলায় তো আমার কাছেই পড়ে থাকতো ছেলেটা, মিলিয়ে নামও রেখে দিয়েছিলাম দুটোর। অথচ এখন আর যেন ফুরসত নেই কারোর দুদণ্ড এই মায়ের কাছে আসার। আরশিরও তখন মনে পড়ল যারার কথা। যেন যুগ পেরিয়েছে, দুই বান্ধবীর দেখা হয়নি, কথা হয়নি। মনে মনে ভাবল এই সুযোগে যারাকেও আসতে বলবে বিয়েতে। তখনই গাড়ির শব্দ এসে থামল বাড়ির সামনে। ভাবনায় বিচ্ছেদ ঘটল আরশির। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে আওড়ালেন, ওই চলে এসেছেন বোধ হয় তোমার সাহেব, নিচে যাবে তো আমার সাথে? মেয়েটা না করতে পারল না। শাশুড়ির হাত ধরে সিঁড়ি পর্যন্ত আসতেই গলা শুকলো ওর। জাম্বুবানটা ওর সাজ দেখে কি বলে ওঠে আবার কে জানে। শেহজাদ এসে গাড়ি থামিয়েছে মাত্র, হাতে একটা গিফট বক্স। আসার সময় নিয়ে এসেছে আরশির জন্য, শানের মতো ধারালো মুখে দুর্বোধ্য হাসি। কিছুটা ঠোঁট বাঁকিয়ে ভাবছে কি রিকশন দেবে ওর খরগোশের মা গিফটটা দেখার পর। মেহমেদ হাসানের দোতলা বাড়ি জলজল করছে অনুষ্ঠানের আমেজে। মেহমান বলতে শুধু ছেলে আর ছেলের বাবা মা, তবুও যেন আয়োজনে কোনো ত্রুটি রাখেনি উনি। পার্কিং প্লেসে গাড়ি রেখে ইয়ার্ড ধরে হেঁটে বাড়িতে ঢুকলো শেহজাদ। অমনি কোত্থেকে পানির গ্লাস হাতে ছুটে আসলো এমিলিয়া। পরনে ল্যাভেন্ডার রঙা লেহেঙ্গা, সেজেগুজে তৈরি শেহজাদকে দেখাতে। কিন্তু মানুষটার নীল চোখ যে খুঁজছে অন্য একটা মুখ। গলা পর্যন্ত শুকিয়ে আছে তাকে দেখার তৃষ্ণায়। কি হলো ভাইয়া, পানির গ্লাসটা ধরো আর বলো আমায় কেমন লাগছে। শুধুমাত্র এঙ্গেজমেন্টের দিন বলে বর্ষর একটা ধমকের হাত থেকে বেঁচে গেল এমিলিয়া। শ্বাস ফেলল শেহজাদ। অগত্যা পানির গ্লাসটা ধরে মুখে তুলতেই চোখ গেল সিঁড়ির ওপরে। হালকা গোলাপি রঙা শাড়ি পরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আরশি। একেবারে সাদামাটা সাজ, তবুও কি চোখ ধাঁধানো সৌন্দর্য। প্রফেসর ঢোক গেলে অক্ষিযুগল স্থির থাকে আরশির উপর, কিন্তু বেখেয়ালে কাত হয় হাতের গ্লাসটা। শার্টের ওপর পানি গড়িয়ে পড়তেই হুঁশ ফেরে শেহজাদের। মরিয়ম বেগম হাসছেন ঠোঁট টিপে, কিন্তু আটকে উঠল আরশি। সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদের কাছে। আপনি তাড়াতাড়ি চেঞ্জ করে আসুন, ঈষৎ কতটা ভিজল দেখেছেন। সেসব শুনল না প্রফেসর, উল্টে নজর গিয়ে আটকালো আরশির কোমরে। শাড়ির ফাঁক গলে বের হওয়া ফর্সা ত্বকে ব্যাধের দৃষ্টি তার। গলা শুকিয়ে কাঠ হলো শেহজাদের। পানির গ্লাসটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, রুমে এসো, ফাস্ট চেঞ্জ করে কি পরব দেখিয়ে দিয়ে যাও। চলবে?